फ्रेंड्स दिस इज राजेश वेलकाम टू आरडिएन स्टाडी। आज के আমরা इंग्लिश ग्रामार থেকে প্রিপোজিশন পার্ট 4 নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আরো পার্ট মানে তিনটি পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, আর তারই ধারাবাহিকতায় আজকে রয়েছে পার্ট 4। তাহলে দেখুন, প্রথমে রয়েছে দিস টেবিল ইজ মেড ড্যাশ উড। তারপরে যে সেন্টেন্সটি রয়েছে এটি হচ্ছে কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। এবং 3 নম্বর যে সেন্টেন্সটি রয়েছে এটি হচ্ছে স্টিল ইজ মেড ড্যাশ আয়রন। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে গ্যাপগুলো রয়েছে এখানে কোন প্রিপোজিশনটি বসাবো। তাহলে দেখুন, এখানে নিচে লেখা আছে শেপ নেচার, এখানেও লেখা আছে শেপ নেচার। তাহলে যদি শেপ এবং নেচার থাকে, দেখুন যদি কোনো একটি বস্তুর শেপ চেঞ্জ হয়ে যায় এবং নেচার চেঞ্জ না হয় এবং তার সঙ্গে মেড থাকে, তখন কিন্তু আমাদেরকে বসাতে হবে অফ। যেমন প্রথম সেন্টেন্সটি রয়েছে দিস টেবিল ইজ মেড ড্যাশ উড। এখন দেখুন, এই যে টেবিলটি কী দিয়ে বানানো হয়েছে? উড দিয়ে, কাঠ দিয়ে। তাহলে দেখুন এটার কিন্তু শেপ চেঞ্জ হয়েছে, ঠিক আছে। যেমন এটি এখন একটি টেবিলে পরিণত হয়েছে, কিন্তু দেখুন টেবিলটা যে বানানো হয়েছে এটি কিন্তু কী দিয়ে বানানো হয়েছে? কাঠ দিয়ে। তার কিন্তু নেচার চেঞ্জ হয়নি। যদি এরকম কোনো সেন্টেন্স থাকে, কোনো একটি বস্তুর শেপ চেঞ্জ হয়ে গেছে কিন্তু নেচার চেঞ্জ হয়নি এবং তার সঙ্গে থাকে মেড, তখন কিন্তু আমাদেরকে বসাতে হবে অফ। কি বসাতে হবে? অফ। তাহলে এখানে কি হলো? দিস টেবিল ইজ মেড অফ উড। এখান থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসে থাকে, এই রুলসটি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর দেখুন কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। এখানে দেখুন, এখানে কি হয়েছে? দুধ থেকে দই বানানো হয়েছে। তাহলে দেখুন দুধ থেকে যে দই বানানো হয়েছে তার শেপ চেঞ্জ হয়ে গেছে, প্লাস তার নেচারও চেঞ্জ হয়ে গেছে। যেমন প্রথমটিতে টেবিল বানানো হয়েছিল কিন্তু মানে শেপ চেঞ্জ হয়েছিল, কিন্তু সে যে টেবিলটি বানানো হয়েছিল এটি কাঠ দিয়ে বানানো হয়েছিল, নেচার কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু এখানে দেখুন দুধ থেকে যে দই বানানো হয়েছে এখানে কিন্তু শেপও চেঞ্জ হয়েছে, নেচারও চেঞ্জ হয়েছে, আর তার সঙ্গে আছে মেড, তার জন্য এখানে বসবে ফ্রম। যদি এখনও কনফিউশন থেকে থাকে তাহলে দেখুন 3 নম্বর যে সেন্টেন্সটি রয়েছে স্টিল ইজ মেড ড্যাশ আয়রন। তাহলে দেখুন এখানে কিন্তু আয়রন থেকে কি করা হয়েছে? স্টিল বানানো হয়েছে, ঠিক আছে। তাহলে ওটার নেচারও চেঞ্জ হয়েছে প্লাস শেপও চেঞ্জ হয়েছে। তাহলে এখানে কি বসবে? ফ্রম। এখানেও বসবে ফ্রম। তাহলে আমরা একটি কথা বলতে পারি, এটি হচ্ছে কোনো একটি বস্তু থেকে যদি অন্য কোনো কিছু বানানো হয় এবং তার যদি শেপ চেঞ্জ হয়ে যায় কিন্তু নেচার না চেঞ্জ হয়, তাহলে কিন্তু আমাদেরকে অফ বসাতে হবে। আর যদি আমরা দেখি শেপও চেঞ্জ হয়ে গেছে, নেচারও চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? ফ্রম বসাতে হবে। যেমন এখানে প্রথম ছিল টেবিল বানানো হয়েছে কাঠ থেকে, উড থেকে। তাহলে দেখুন আগেও উড ছিল, এখনও উড রয়েছে, কিন্তু টেবিল যে বানানো হয়েছে তার কিন্তু শেপ চেঞ্জ হয়েছে। টেবিল বানানোর পর এটা কি মানে শেপটা চেঞ্জ হয়েছে কিন্তু নেচারটা চেঞ্জ হয় নাই, তার জন্য অফ। কিন্তু যখন দুধ থেকে দই বানানো হবে তখন কিন্তু দুধের যে শেপ ছিল বা নেচার ছিল দুটোই চেঞ্জ হয়ে গেছে, তার জন্য এখানে বসাতে হবে ফ্রম। নেক্সট দেখুন ইউ ক্যান কাম ড্যাশ 6 PM অ্যান্ড 8 PM। তারপর রয়েছে প্লিজ কাম টু মিট উইথ মি ড্যাশ 6 PM টু 8 PM। তাহলে দেখুন এখানে দেওয়া আছে 6 PM, এখানে দেওয়া আছে 8 PM, এখানেও দেওয়া আছে 6 PM, এখানেও দেওয়া আছে 8 PM। তাহলে দেখুন এখানেও টাইম রয়েছে, এখানেও টাইম রয়েছে। তাহলে এরকম যদি দুটো জায়গার মধ্যে টাইম থাকে এবং সেকেন্ড সেন্টেন্সে দেখুন এখানেও টাইম রয়েছে, এখানেও টাইম রয়েছে, দেখুন এখানেও টাইম রয়েছে, এখানেও টাইম রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে দুটো টাইমের মধ্যে যদি এন্ড আসে, কি আসে? এন্ড। তাহলে আমাদেরকে বসাতে হবে বিটুইন, মুখস্থ করে নিতে হবে। যদি দুটো টাইম থাকে আমাদের কাছে এবং মাঝখানে এন্ড আসে তাহলে কিন্তু আমাদেরকে বসাতে হবে বিটুইন। যদি ধরুন দুটো টাইম রয়েছে কিন্তু মধ্যে টু রয়েছে তাহলে কি বসাতে হবে? ফ্রম।
আর আমরা জানি যে এন্ডের সঙ্গে কী বসে, বিটুইন, এবং টুর সাথে ফ্রম বসে, এগুলো হচ্ছে পেয়ার। তাহলে দেখুন এই যে টাইম রয়েছে, প্রথম সেন্টেন্সটি দেখুন, ইউ ক্যান কাম ড্যাশ 6 PM অ্যান্ড 8 PM। তাহলে দুটো টাইমের মধ্যে এন্ড রয়েছে, তাহলে আমরা বসাবো বিটুইন। কী বসাবো? বিটুইন। তারপর দেখুন এখানে রয়েছে প্লিজ কাম টু মিট উইথ মি ড্যাশ 6 PM টু 8 PM। তাহলে এখানেও টাইম রয়েছে, এখানেও টাইম রয়েছে, মধ্যে টু রয়েছে, তাহলে বসাতে হবে কি? ফ্রম। কি বসাতে হবে? ফ্রম। তাহলে সেন্টেন্সগুলো কি হলো? প্রথমটি হলো ইউ ক্যান কাম বিটুইন 6 PM অ্যান্ড 8 PM। আর পরের যে সেন্টেন্সটি রয়েছে এটি হচ্ছে প্লিজ কাম টু মিট উইথ মি ফ্রম 6 PM টু 8 PM। তাহলে এখানে যে প্রিপোজিশনগুলি বসালাম এগুলো কিন্তু আমরা মানে দুটো টাইমের মধ্যবর্তী যে এন্ড এবং টু রয়েছে এগুলোর উপর ভিত্তি করে বসালাম। তাহলে আশা করি আপনারা এই যে রুলসটি রয়েছে এটি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে হবে 20 নম্বর। আচ্ছা ঠিক আছে, দেখুন বার্ডস ফ্লাই ড্যাশ ফরেস্ট। সেকেন্ড সেন্টেন্সে রয়েছে দ্য ট্রেন পাস্ট ড্যাশ এ টানেল। থার্ড যে সেন্টেন্সটি রয়েছে এখানে রয়েছে আই হ্যাড টু পাস ড্যাশ ফরেস্ট বা ড্যাশ এ ফরেস্ট। এখানে দেখুন লেখা আছে মধ্যে দিয়ে বোঝাতে থ্রো ব্যবহার করা হয়। এখন দেখুন সেন্টেন্সগুলো ভালোভাবে বুঝতে হবে। দেখুন বার্ডস ফ্লাই ড্যাশ ফরেস্ট, তাহলে পাখি যখন উড়ে যায় ফরেস্টের মধ্যে দিয়ে উড়ে যাবে, যেহেতু মধ্যে দিয়ে উড়ে যাবে তখন এটা কি হবে? থ্রো হবে বা থ্রু হবে। দেখুন বার্ডস ফ্লাই থ্রু দ্য ফরেস্ট। তারপর দেখুন দ্য ট্রেন পাস্ট ড্যাশ এ টানেল। এখানেও কী হবে? যেহেতু মধ্যে দিয়ে, টানেলের মধ্যে দিয়ে, এখানেও থ্রো হবে। তারপর রয়েছে আই হ্যাড টু পাস ড্যাশ এ ফরেস্ট। আমাকে ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল বা এরকম। তাহলে দেখুন ফরেস্টের মধ্যে দিয়ে যেহেতু, আর এখানে লেখা আছে মধ্যে দিয়ে বোঝাতে কী ব্যবহার করতে হবে? থ্রো ব্যবহার করতে হবে। মধ্যে দিয়ে বোঝাতে থ্রো ব্যবহার করতে হবে। তাহলে আই হ্যাড টু পাস থ্রু এ ফরেস্ট। নেক্সট দেখুন আই ওয়ান্ট টু রিড বুকস ড্যাশ ইংলিশ। এখানে দেখুন নিচে লেখা আছে সাবজেক্ট বা ম্যাটার যদি থাকে, কোনো একটি সাবজেক্ট নিয়ে কথা বলা হচ্ছে বা ম্যাটার নিয়ে কথা বলা হচ্ছে। দেখুন ইংলিশ হচ্ছে একটি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট নিয়ে কথা বলা হচ্ছে। আর যদি তারপর রিড, স্টাডি বা রিসার্চ থাকে, কারণ আমরা কোনো একটি সাবজেক্টকে কিন্তু রিড করি, স্টাডি করি বা রিসার্চ করি, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু রিড রয়েছে, যদি এইরকম থাকে তখন কিন্তু আমাদেরকে অন বসাতে হবে। যেমন আই ওয়ান্ট টু রিড বুকস অন ইংলিশ, এখানে ইন বসালে হবে না, অ্যাড বসালে হবে না। দেখুন ভালোভাবে মনে রাখবেন এই বিষয়টি। দেখুন এখানে কিন্তু রয়েছে সাবজেক্ট বা ম্যাটার, তারপর রিড, স্টাডি বা রিসার্চ, এরকম যদি থাকে তারপর কিন্তু আমাদেরকে বসাতে হবে অন। আই ওয়ান্ট টু রিড বুকস অন ইংলিশ, বা হি ওয়ান্টস টু স্টাডি, ঠিক আছে, বুকস ড্যাশ, ধরুন জিওগ্রাফি, তখন কিন্তু অন বসাতে হবে। তারপর দেখুন 21 নম্বরে রয়েছে রাহুল ইজ সাফারিং ড্যাশ ফিভার। মানে রাহুল কি করছিল? সাফার করছিল কিসে? ফিভারে, মানে জ্বরে। এখন দেখুন এই যে ফিভার এবং তার আগে রয়েছে সাফারিং, মনে রাখতে হবে সাফারিংয়ের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ফ্রম। আর এটা সবাই জানে, সাফার ফ্রম, সবাই বলে সাফার ফ্রম। তাহলে রাহুল ইজ সাফারিং ফ্রম ফিভার, এখানে কিন্তু অফ, অন এগুলো বসালে হবে না, কারণ হচ্ছে এটি হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। নেক্সট ইউ হ্যাভ টু কাম ড্যাশ 10 days। তারপর রয়েছে আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক ড্যাশ 2 years। তারপর রয়েছে হি হ্যাড টু ফিনিশ হিজ স্টাডি ড্যাশ 5 hours। এখানে লেখা আছে গিভেন টাইম পিরিয়ড। দেখুন গিভেন টাইম পিরিয়ড যদি থাকে তাহলে কিন্তু উইদিন বসাতে হয়। দেখুন এখানে সেন্টেন্সগুলো ইউ হ্যাভ টু কাম ড্যাশ 10 days, মানে তোমাকে আসতে হবে 10 দিনের মধ্যে। তাহলে দেখুন 10 দিনের মধ্যে কিন্তু গিভেন টাইম পিরিয়ড, এখানে কি আছে? গিভেন টাইম পিরিয়ড, মানে 10 দিনের মধ্যে আসতেই হবে, বাধ্যতাকে এখানে দেখানো হচ্ছে, মানে তোমাকে 10 দিনের মধ্যে আসতেই হবে। তখন কিন্তু আমাদেরকে বসাতে হবে উইদিন, মানে ইউ হ্যাভ টু কাম উইদিন 10
ডেজ, কী বসাতে হবে? উইদিন 10 days। তারপরে রয়েছে আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক ড্যাশ 2 years, মানে আমাকে এই কাজটি করতে হবে 2 বছরের মধ্যে, বাধ্যতা বোঝানো হচ্ছে, মানে 2 বছরের মধ্যে করতেই হবে, তখন কিন্তু বসাতে হবে উইদিন। তারপর রয়েছে হি হ্যাড টু ফিনিশ হিজ স্টাডি ড্যাশ 5 hours, মানে তাকে তার পড়া কমপ্লিট করতে হবে বা স্টাডি কমপ্লিট করতে হবে 5 ঘন্টার মধ্যে। তাহলে কিন্তু এখানেও বাধ্যতা শো করছে বা একটা গিভেন টাইম পিরিয়ড, মানে 5 ঘন্টার মধ্যেই তার স্টাডিটা ফিনিশ করতে হবে, তখন কিন্তু এখানেও উইদিন হবে। নেক্সট দেখুন, এখান থেকে প্রশ্ন আসে, ইট ইজ 10 minutes to 12 ড্যাশ মাই ওয়াচ। দেখুন এখানে কিন্তু টাইম দেওয়া আছে, ঠিক আছে, টাইমের কথা বলা হচ্ছে, 10 minutes 12 এগুলো টাইমের কথা বলা হচ্ছে। যদি টাইমের কথা বলা হয় তখন কিন্তু দুটো প্রিপোজিশন বসে। দেখুন ওয়াচ মানে হাত ঘড়ি, আর হাত ঘড়ি বাদে পৃথিবীর যত ঘড়ি আছে, যেমন ক্লক বা টেবিল ঘড়ি, যে কোনো ঘড়ি হোক, দেখুন পৃথিবীর যত ঘড়ি আছে তখন কিন্তু আমাদেরকে ইন বসাতে হবে। কিন্তু আমাদেরকে যদি স্পেসিফিক কোনো একটি সেন্টেন্সের মধ্যে ওয়াচ বলা হয়, মানে হাত ঘড়ির কথা বলা হয়, তখন কিন্তু আমাদেরকে বাই বসাতে হবে। যেমন এখানে লেখা আছে ইট ইজ 10 minutes to 12 ড্যাশ মাই ওয়াচ, তখন কিন্তু কী বসাতে হবে? বাই বসাতে হবে। মানে এই কথাটি মনে রাখবেন, ধরুন টাইমের কথা বলা হচ্ছে এবং অন্যদিকে ঘড়ির কথা বলা হচ্ছে। যদি ওয়াচ বলা হয়, হাত ঘড়ির কথা বলা হয়, তাহলে সব সময় বাই। আর যদি হাত ঘড়ি বাদে পৃথিবীর যে কোনো ঘড়ির কথা বলা হয় তখন কিন্তু বসাতে হবে ইন। নেক্সট দেখুন, ভেরি ইম্পর্ট্যান্ট, প্রথম যে সেন্টেন্সটি রয়েছে এখানে আই এম ওয়াকিং ড্যাশ দ্য রোড, তারপর রয়েছে হি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য সিশোর, তারপর রয়েছে রাম ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য ফুটপাথ। এখন দেখুন এখানে লেখা আছে সাইড বাই সাইড, কোনো কিছুর সাইড বাই সাইড যদি হাঁটা হয় তখন কিন্তু বসাতে হবে অ্যালং, আর যদি ফুটপাথ বলা হয় তাহলে কিন্তু বসাতে হবে অন। এখানে ভালোভাবে লক্ষ্য করুন সেন্টেন্সটি, আই এম ওয়াকিং ড্যাশ দ্য রোড, মানে আমি রাস্তা দিয়ে হাঁটছি, তাহলে রাস্তা দিয়ে সাইড বাই সাইড মানে সাইড দিয়ে হাঁটবো। যদি রাস্তার সাইড দিয়ে হাঁটি তাহলে কিন্তু বসাতে হবে অ্যালং, বা অ্যালং বলতে বোঝায় কি? বরাবর, ঠিক আছে, মানে আমি রাস্তার বরাবর হাঁটছি, ঠিক আছে, বা সাইড বাই সাইড, আই অ্যাম ওয়াকিং অ্যালং দ্য রোড। তারপরে সেন্টেন্স দেখুন, হি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য সি শোর, একটি সমুদ্রের মানে সমুদ্রের কিনার দিয়ে, মানে সমুদ্রের যে তীরবর্তী জায়গা রয়েছে কিনার দিয়ে সে হাঁটছে, তাহলে সে সমুদ্রের কিনার দিয়ে হাঁটছে কিন্তু সাইড দিয়ে হাঁটছে, তখন কিন্তু বসাতে হবে অ্যালং। কিন্তু তারপরে সেন্টেন্সটি দেখুন, রাম ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য ফুটপাথ। এখন প্রশ্ন হচ্ছে ফুটপাথ কিসের জন্য বানানো হয়? ফুটপাথ হাঁটার জন্য বানানো হয়, তাহলে ফুটপাথ যেহেতু হাঁটার জন্য বানানো হয় তখন কিন্তু এখানে কিন্তু কোনো সাইড বাই সাইড বা কোনো একটি সাইড এরকম কিন্তু শো করছে না, এখানে কিন্তু হবে অন, ফুটপাথ থাকলে কী হবে, কী বসে? অন। তাহলে রাম ওয়াজ ওয়াকিং অন দ্য ফুটপাথ। তাহলে মনে রাখবেন কোনো কিছুর সাইড দিয়ে যদি হাঁটা বোঝানো হয় তখন কিন্তু আমাদেরকে অ্যালং ইউজ করতে হবে। যেমন আই এম ওয়াকিং অ্যালং দ্য রোড, হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সিশোর, আর পরেরটি যে রয়েছে এটি হচ্ছে রাম ওয়াজ ওয়াকিং অন দ্য ফুটপাথ। তারপর দেখুন, ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে রয়েছে দুটো সেন্টেন্স, প্রথমটি হচ্ছে আই এম এগ্রি ড্যাশ হিম, তারপর রয়েছে আই ডিড নট এগ্রি ড্যাশ হার প্রপোজাল। তাহলে দেখুন এগ্রির সঙ্গে দুটো প্রিপোজিশন বসে, মানে অ্যাপ্রোপ্রিয়েট বা আপনারা বলতে পারেন ফিক্সড প্রিপোজিশন। এগ্রির সাথে উইথও বসতে পারে, টুও বসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় কি বসবে? যদি কোনো সেন্টেন্সের মধ্যে এগ্রির সঙ্গে কোনো পার্সনের কথা বলা হয় বা কোনো লুকের কথা বলা হয় তখন কিন্তু আমাদেরকে উইথ বসাতে হবে, আর যদি ম্যাটার, প্রপোজাল বা ভিউজ নিয়ে আলোচনা করা হয় তখন কিন্তু টু বসাতে হবে। যেমন আই এম এগ্রি ড্যাশ হিম, তাহলে এখানে হিম মানে হচ্ছে একটি পার্সন, তার জন্য এখানে বসাতে হবে উইথ। কি বসাতে হবে? উইথ। তাহলে আই এম এগ্রি উইথ হিম। কিন্তু পরের যে সেন্টেন্সটি রয়েছে আই ডিড নট এগ্রি ড্যাশ হার প্রপোজাল, তাহলে এখানে প্রপোজাল থাকলে টু আসবে। তাহলে দেখুন আই ডিড নট এগ্রি টু হার প্রপোজাল, তখন কিন্তু উইথ হবে না। যদি আমি এভাবে বলতাম আই ডিড নট এগ্রি উইথ হার, তখন কিন্তু একটি মানে পার্সনের কথা বলা হচ্ছে, তখন কিন্তু উইথ হবে। কিন্তু যখন বলা হবে আই ডিড নট এগ্রি ড্যাশ হার প্রপোজাল, বা কোনো একটি ভিউজ নিয়ে কথা বলা হচ্ছে, কোনো একটি ম্যাটার নিয়ে কথা বলা হচ্ছে এবং এই ম্যাটারে আমি এগ্রি করলাম বা করলাম না, বা আপনি এগ্রি করলেন বা করলেন না, তখন কিন্তু টু বসাতে হবে।
নেক্সট সরি এখানে 24টি রুলস নিয়ে আলোচনা করলাম। তাহলে দেখুন এখানে মানে 24টি বলতে পার্ট 4 মানে 1 2 3 4 এই 4টি পার্ট যদি আপনারা দেখেন তাহলে কিন্তু 24টি রুলস পেয়ে যাবেন। আর এই 24টি রুলস এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে প্রিপোজিশন থেকে কিন্তু মানে বিভিন্ন যে রুলস রয়েছে এখান থেকে প্রশ্ন আসে। আর এখানে কিন্তু পার্ট ওয়াইজ একদম গভীরভাবে মানে ডিপে আলোচনা করা হচ্ছে পরীক্ষার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি পার্ট 1 2 3 দেখতে চান তাহলে কিন্তু এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। আর আপনারা যদি চান এই চ্যানেলে ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, বাংলা যে সাহিত্যিকরা তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এসএসটি প্যাডাগজিও রয়েছে। আপনারা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।